সাধারণ অর্থে আমরা উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় না। কারণ বাস্তবে মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ তার প্রাকৃতিক সম্পদকে শারীরিক ও মানসিক শ্রমের দ্বারা পরিবর্তন করে অধিকতর ব্যবহার করার উপযোগী করে গড়ে তোলে, যাতে নতুন উপযোগ সৃষ্টি হয়। যেমন গাছ সংগ্রহ করে চেয়ার, টেবিল, অন্যান্য আসবাবপত্র তৈরি করলে তা মানুষের অনেক কাজে লাগে। এক্ষেত্রে গাছের আসবাবপত্র হিসেবে পরিবর্তনের প্রক্রিয়াই হচ্ছে উৎপাদন। এক্ষেত্রে অধ্যাপক মার্শাল বলেন, এ বস্তুগত জগতে মানুষ প্রকৃত প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী গড়ে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে, যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়। সেটাই হচ্ছে উৎপাদন। আমরা সাধারণত 6 ধরনের উপযোগ দেখতে পাই। যেমন রূপগত উপযোগ, কাঠ থেকে যখন আসবাবপত্র তৈরি করা হয়, এটা এক ধরনের রূপান্তর, কাঠ আসবাবপত্রে রূপান্তরিত হলো। 2 নম্বর আমরা দেখতে পাই স্থানগত উপযোগ। স্থানগত উপযোগের মধ্যে যেমন দেখা যায়, গ্রামের সবজি শহরে যখন বিক্রি করা হয় তখন দাম বেশি পাওয়া যায়, অর্থাৎ এটার উপযোগ বেড়ে যায়। 3 নম্বর সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ যেমন শিক্ষক পাঠদান করান, ছাত্রছাত্রীরা এটা থেকে উপযোগ পায়। ডাক্তাররা চিকিৎসা দেন, গায়কের গান শুনে মানুষ মুগ্ধ হয়। এগুলো হচ্ছে সেবাগত উপযোগ। একটা হচ্ছে সময়গত উপযোগ। কিছু দ্রব্য মজুদ রাখলে উপযোগ বৃদ্ধি পায়, যেমন স্বর্ণ, চাল, এগুলো হচ্ছে সময়গত উপযোগ। এটা হচ্ছে সত্ত্বগত উপযোগ। পণ্যের মালিকানা হস্তান্তর হলে উপযোগ বৃদ্ধি পায়, যেমন মোটর গাড়ি। জ্ঞানগত উপযোগ, জ্ঞান যেমন বই, ইন্টারনেট, চ্যাট জিপিটি, এগুলো থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তো এইভাবে হচ্ছে আমাদের চারপাশে উপযোগ সৃষ্টি হয়, যেগুলো মার্শালের মতে মানুষকে উপযোগিতা অর্থাৎ তৃপ্তি দেয়। এই পর্যন্ত হচ্ছে উৎপাদন। তারপরে আমরা পড়ব উৎপাদনে প্রযুক্তির প্রকারভেদ। এটা আমরা এখন পড়ব যে মূলধন নিবিড় প্রযুক্তির কৌশল আছে, আরেকটা হচ্ছে শ্রমনিবিড় প্রযুক্তি কৌশল, যেখানে শ্রম মূলধনের চেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে শ্রমনিবিড়। যেখানে শ্রমের চেয়ে মূলধন বেশি থাকে, সেটা হচ্ছে মূলধন নিবিড়। একটা উদাহরণ দিতে পারি, যেমন যে সমস্ত ধনী দেশ আছে সেখানে মূলধন বেশি ব্যবহার করে উৎপাদন করা হয়, সেটা হচ্ছে মূলধন নিবিড়। যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা। শ্রমনিবিড় প্রযুক্তিগত কৌশল করা হয় যেখানে শ্রমিক অ্যাভেলেবেল রয়েছে, যেমন বাংলাদেশ, ভারত, চীন। এখানে সাধারণত শ্রমনিবিড় প্রযুক্তি কৌশল ব্যবহার করা হয়। নিরপেক্ষ হচ্ছে সেখানে যেখানে শ্রম এবং মূলধন প্রায় সমানভাবে ব্যবহৃত করা হয়। এই হচ্ছে উৎপাদনের প্রযুক্তির প্রকারভেদ। আরেকটা জিনিস পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা যায় যে উৎপন্ন কি। উৎপাদন তো আসেই, একটা হচ্ছে উৎপন্ন কি। উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়, আর উৎপন্ন হচ্ছে সেই প্রক্রিয়ার একটা আউটপুট। উৎপন্ন হচ্ছে সেই প্রক্রিয়ার একটি ফল। যেমন একটি কাঠের টেবিল, এটা তৈরি করা হয়েছে গাছ থেকে, তাহলে ফলাফলটা কি? কাঠের টেবিল। আসছে কোথা থেকে? কোথা থেকে উৎপন্ন হয়েছে? গাছ থেকে। তাহলে গাছ থেকে আমরা যে উপযোগ পেতাম সেটা হয়তো হচ্ছে অক্সিজেন পেতাম। এখন এটা যখন আমাদেরকে টেবিল রূপান্তরিত করা হয়েছে, তখন আমরা কোন উপযোগ পাই? এটাতে বসে আমরা লেখাপড়া করি। তো সেটা হচ্ছে একটা ফল, উৎপাদনের একটা ফল। সেই ফলটাকে বলা হবে উৎপন্ন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব উৎপাদনের উপকরণে।
আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন বইপত্রে দেখে এসেছি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কিন্তু বর্তমানে যেই গবেষণা চলছে বিশ্বব্যাপী, সেই গবেষণাতে টেকনোলজিকে উৎপাদনের একটা উল্লেখযোগ্য উপকরণ হিসেবে মেনশন করা হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রযুক্তি আমাদের হচ্ছে 5 নম্বর উপকরণ। কোনো একটা উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি আমাদের অনেকভাবে সহযোগিতা করে থাকে। যেমন হচ্ছে বর্তমানে চীনে যেই শস্য ফলানো হয়, সেই শস্যকে দেখাশোনার জন্য আগে শত শত কৃষক নিয়োগ করা হতো। এখন একজন কৃষকই ড্রোনের মাধ্যমে পুরো হাজার হাজার হেক্টর জমির উৎপাদনের কোথায় কী সমস্যা আছে সেটা বিবেচনা করে মেজারমেন্ট নিতে পারে। সেই কারণে উৎপাদনের একটা পঞ্চম উপকরণ হিসেবে বর্তমান অর্থনীতিতে প্রযুক্তিকে মেনশন করা হয়। এখন আমরা জানব যে ভূমি সম্পর্কে জানব। ভূমি হচ্ছে মাটি অথবা ভূপৃষ্ঠ। তবে অর্থনীতিতে উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলে। যেমন ভূপৃষ্ঠ, পাহাড়, পর্বত, নদী এবং সমুদ্র। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সমুদ্রে খনন করে বিভিন্ন ধরনের গ্যাস, তেল সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ পাওয়া যাচ্ছে। সুতরাং এইগুলো হচ্ছে অর্থনীতিতে ভূমির অন্তর্গত। ভূমির বৈশিষ্ট্য কি? ভূমির যোগান সীমাবদ্ধ। যেমন এখানে যে চিত্রটা দেওয়া আছে, চিত্রতে দেখা গেছে যে ধরা যাক একটি নির্দিষ্ট অঞ্চলে ভূমির পরিমাণ 1 একর। ওই নির্দিষ্ট অঞ্চলে দাম বাড়লেই ভূমির পরিমাণ বাড়ানো যাবে না, কারণ অঞ্চলটা সীমাবদ্ধ। কারণ ভূমির যেই যোগান সেটা হচ্ছে সীমাবদ্ধ। সীমাবদ্ধ থাকার মানে হচ্ছে দাম 10 একক থেকে বৃদ্ধি পেয়ে যদি 20 একক হয়, তারপরও ভূমির যোগান স্থির থাকবে। এটা আদিকাল থেকেই ভূমির যে মোট যোগান সেটা স্থির আছে, যেটাকে বলা হয় অস্থিতিস্থাপক। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে। যেমন রাজশাহীতে ভালো আম জন্মে, সিলেটে ভালো চা জন্মে। এটা হচ্ছে মাটির, যেই মাটিতে যেটা ভালো জন্মে, সব মাটির উর্বরা শক্তি একই রকম নয়। কিছু মাটিতে আবার কোনো ফসলই জন্মে না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। 4 হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভূমির 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা রয়েছে। উৎপাদনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রম, যেটা হচ্ছে উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়। এই শ্রম শক্তি শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে। শারীরিক ও মানসিক পরিশ্রম বা প্রচেষ্টাকে শ্রম বলা হয়। অধ্যাপক মার্শালের মতে শ্রমিক তার শ্রম বিক্রি করে, নিজেকে নয়। ইহা একটি সক্রিয় উপাদান। শ্রমের বৈশিষ্ট্য: শ্রম হলো উৎপাদনের জীবন্ত উপকরণ। শ্রমিক ও শ্রম পরস্পরের অবিচ্ছেদ্য। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রম সঞ্চয় করা যায় না এবং অধিক মজুরির সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপকরণ হচ্ছে মূলধন। উৎপাদনের উপাদানের মধ্যে মূলধন অন্যতম। সাধারণভাবে মূলধন বলতে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগকৃত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূলধন হচ্ছে শ্রমের উৎপাদিত উপাদান। বারবার পরীক্ষাতে আসে যে মানুষের শ্রমের উৎপাদিত উপাদান কোনটি, তো হচ্ছে মূলধন, যা পুনরায় অধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায়। অর্থনীতিবিদ বমবার্গ বলেন মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। এটাও প্রায় সময় আসে যে কে বলেছেন উৎপাদনের উৎপাদিত উপকরণ মূলধন।
উত্তর হচ্ছে বম ওয়ার্ক। ক্যাপিটাল ইজ দ্য প্রডিউস মিনস অফ প্রোডাকশন। মূলধনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি মূলধনের বৈশিষ্ট্যে চলে যাই। মূলধন উৎপাদনশীল, ইহা অতীত শ্রমের ফল। মূলধন হচ্ছে অতীতে কেউ শ্রম করেছে, যেমন আমার বাবা শ্রম করে আমাকে সম্পদ গড়ে দিয়েছে। তাহলে এই যে আমার যে মূলধনটা রয়েছে, জমি জমা, প্রতিষ্ঠান, সেগুলো হচ্ছে আমার বাবার অতীত শ্রমের ফল। তাহলে মূলধনকে বলা হয় যে অতীত শ্রমের ফল। 3 নম্বর হচ্ছে ইহা চিরস্থায়ী নয়। এখন আমি যদি এটা প্রকৃষ্টভাবে ব্যবহার না করে, ইউটিলাইজ না করে আমি যদি এটা নষ্ট করে ফেলি, তাহলে এটা চিরস্থায়ী রইল না। অর্থাৎ মূলধনটা হচ্ছে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আমার কাছ থেকে অন্যের কাছে স্থানান্তরিত হয়ে যেতে পারে, সেটা একটা বৈশিষ্ট্য। 4 নম্বর, ইহা গতিশীল। গতিশীল মানে ইহা স্থির থাকে না, মূলধনটা স্থির থাকে না। যেমন আমার এখন ধরা যাক 5 শতক জমি আছে, আমি যদি কোনো একটা আর্থিক প্রয়োজন হয় আমি 2 শতক বিক্রি করে দিতে পারি। অর্থাৎ এটা হচ্ছে পরিবর্তনশীল, সেই জন্য এটাকে বলা হচ্ছে গতিশীল। ঠিক আছে? অথবা আমার যে সম্পদ আছে, সম্পদটা আমি রূপান্তর করে সেখানে একটা বিল্ডিং করে ফেলতে পারি, বিল্ডিং করে ভাড়া দিতে পারি, সেটাকে বলা হয় যে মূলধন হচ্ছে গতিশীল। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূলধন সমজাতীয় নয়। যেমন অনেকে টাকা পয়সাকে মূলধন বলে, আবার অনেকে সম্পদকে মূলধন বলে, আবার অনেক একটা ইন্ডাস্ট্রিকে মূলধন বলে। সবই মূলধন, যেহেতু মূলধন বিভিন্ন ধরনের হতে পারে সেহেতু মূলধনটা সমজাতীয় নয়। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সংগঠন। ভূমি, শ্রম ও মূলধন এই 3টি উপাদানকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনার নামই হচ্ছে সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এই 3টাকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা করার নাম সংগঠন। অধ্যাপক হানির মতে কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদানের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধনই সংগঠন। ঠিক আছে? সংগঠনের বৈশিষ্ট্য কি? এটি জীবন্ত উপকরণ হিসেবে বিবেচিত হয়, যাবতীয় ঝুঁকি বহন করে, জনকল্যাণ সাধন করে, এটি এক বিশেষ প্রকার শ্রম। 5 নম্বর উপকরণ হচ্ছে প্রযুক্তি। আধুনিককালে অর্থনীতিবিদগণ উৎপাদনের পঞ্চম উপাদান হিসেবে প্রযুক্তি জ্ঞান বা কৌশলকে চিহ্নিত করেন। যেহেতু উৎপাদনের পরিমাণ প্রযুক্তির উপর নির্ভর করে, তাই অর্থনীতিবিদগণ এটিকে উৎপাদনের অন্যতম উপাদান হিসেবে গ্রহণ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনীতিতে উৎপাদন বহুগুণে বাড়িয়ে দিতে পারে। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রযুক্তি মূলধনের উপর নির্ভরশীল। দক্ষ মানব শক্তি না থাকলে মূলধন থাকা সত্ত্বেও প্রযুক্তির উৎকর্ষতা লাভ করা সম্ভব হয় না। চতুর্থ শিল্প বিপ্লবে সকল উৎপাদনে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। দৈনন্দিন জীবনে প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপর আমরা জানব উৎপাদন অপেক্ষক। উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি সম্পর্ক থাকে তাকেই উৎপাদন অপেক্ষক বলে। কারিগরি সম্পর্ক বলতে যে উপকরণের কি পরিমাণ চেঞ্জে উৎপাদনের কি পরিমাণ চেঞ্জ বা পরিবর্তন হয় তা যার মাধ্যমে জানা যায়, তাই হচ্ছে কারিগরি সম্পর্ক। উৎপাদন ক্ষেত্রে উৎপাদন হলো অধীন চলক। উৎপাদনটা কিসের উপর নির্ভর করবে? উৎপাদনটা নির্ভর করবে উপকরণের উপর। তাহলে আমার উপকরণগুলো হবে স্বাধীন চলক। আমরা যদি পরের পৃষ্ঠা দেখি, 98 পেজে খুব সুন্দর করে দেওয়া আছে, ওয়াই সমান ফাংশন অফ এল, ক্যাপিটাল এল, স্মল এল, ক্যাপিটাল কে, ও এবং টি। অর্থাৎ ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বাধীন চলক, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এবং টেকনোলজি। এইগুলোর চেঞ্জের ফলে আমার উৎপাদনের কীরকম পরিবর্তন হয় সেটার যেই কৌশল, সেটার যেই কারিগরি সম্পর্ক, সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে আর একবার যদি বলি উৎপাদন অপেক্ষক কি?
উপকরণের সাথে উৎপাদনের যে কারিগরি সম্পর্ক সেটাই হচ্ছে উৎপাদন অপেক্ষক। উপকরণের নিয়োগের পরিবর্তনশীলতার উপর ভিত্তি করে উৎপাদনের উপকরণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির উপকরণ আর একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ। স্থির উপকরণ হচ্ছে ভূমি, পরিবর্তনীয় উপকরণ হচ্ছে শ্রম। আচ্ছা, তারপর আমাদের জানতে হবে মোট উৎপাদন কি, গড় উৎপাদন কি এবং প্রান্তিক উৎপাদন কি। উপকরণের নিয়োগের ফলে প্রাপ্ত বস্তুগত উৎপাদন এই তিন ধরনের হয়। মোট উৎপাদন খুবই সহজ, যে একটি উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের নিয়োগের ফলে উৎপাদনের পরিবর্তনগুলোর সমষ্টি সবগুলো একত্রে যোগ করলে সেটা হচ্ছে মোট উৎপাদন। উপকরণগুলো যখন স্থির থাকে তখন একটি উপকরণ নিয়োগ করলে মোট যেই উৎপাদন হলো সেটাই হচ্ছে মোট উৎপাদন। আমি যদি উদাহরণ দিই, উদাহরণটা দেওয়া আছে এখানে। কোনো স্থির অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় কিউ সমান ফাংশন অফ এল। এখানে এল হচ্ছে উৎপাদনের একমাত্র উপকরণ, শুধু লেবার দিয়ে আমরা উৎপাদন করব। এক্ষেত্রে শ্রমের বিভিন্ন একক নিয়োগ করে আমরা যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় একক শ্রম নিয়োগ করি, প্রথম 10 জন, পরে 4 জন, পরে নিয়োগ করি, তখন দেখা যায় যে আমাদের 10 একক, 4 একক ও 6 একক উৎপাদন পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে মোট উৎপাদন হলো 24 একক। যেই টোটাল যেই উৎপাদন হয়েছে, প্রথম ব্যক্তির মাধ্যমে 10 একক, দ্বিতীয় ব্যক্তির মাধ্যমে 4 একক ও তৃতীয় ব্যক্তির মাধ্যমে 6 একক। তাহলে মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 24 একক। আচ্ছা, পরে হচ্ছে গড় উৎপাদন। অন্যান্য উপকরণ স্থির রেখে একটি নির্দিষ্ট উপকরণের পরিবর্তনের ফলে পরিবর্তিত বিভিন্ন একক থেকে যে মোট উৎপাদন পাওয়া যায় তাকে উপকরণের সংখ্যা দিয়ে ভাগ করলে আমি গড় উৎপাদন পাব। ধরা যাক টোটাল উৎপাদন হয়েছে 24 একক, আমি টোটাল লোক নিয়োগ করেছি 3 জন, তাহলে 24 একককে 3 জন দ্বারা ভাগ করলে আমি 8 একক পাবো গড় উৎপাদন। গড় উৎপাদন পাবো 8 একক। সেটাই হচ্ছে আমার গড় উৎপাদন। উপকরণের পরিবর্তন ও উৎপাদন। উপকরণের প্রান্তিক উৎপাদনের ভিত্তিতে উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, 2 হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং 3 নম্বর হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? ফরাসি অর্থনীতিবিদ টার্গো সর্বপ্রথম এই উৎপাদন বিধি ব্যাখ্যা করেন। এর মূল বক্তব্য হচ্ছে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য উপাদানকে স্থির রেখে একটি উপাদানকে সমহারে বাড়াতে থাকলে একটি নির্দিষ্ট অবস্থার পর প্রান্তিক উৎপাদন ক্রমেই হ্রাস পেতে থাকে। এর জন্য 5টি শর্ত প্রয়োজন হয়। প্রযুক্তির জ্ঞান স্থির থাকবে, ভূমির যোগান ও উর্বরতা স্থির থাকবে, অন্যান্য উপাদান স্থির থাকবে, পরিবর্তনীয় এককগুলো সমজাতীয় হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে তালিকাটা পেয়ে থাকি। জমি 1 শতক স্থির রাখলাম, মিশ্রণ বিন্দু এ, শ্রম 1 একক, মোট উৎপাদন 50, প্রান্তিক উৎপাদন 50। এভাবে যখন সব কিছু স্থির রেখে আমি শ্রমিক 2 একক করি তখন মোট উৎপাদন হয়ে যায় 90। মোট উৎপাদন, এখানে মোট উৎপাদন 90 হওয়ার মানে হচ্ছে যে আমার একজনে উৎপাদন করে 50 একক। তাহলে 2 জনে আসলে সবাই ধরে নেয় যে 100 একক উৎপাদন করবে। আসলে ব্যাপারটা এরকম না। সব শ্রমিকের উৎপাদনের সক্ষমতা একই রকম না। দেখা গেছে দ্বিতীয় জন
40 একক উৎপাদন করতে পেরেছে। এই 40 আর প্রথমজন করেছে 50। তো সর্বশেষ ব্যক্তি যেটা উৎপাদন করে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এটা আবার পাওয়া যায় যে এই দুইটার ব্যবধান থেকে, যে প্রথম আমি যে উৎপাদনটা করেছি 50, পরে উৎপাদন করেছি 40, তাহলে আমার মোট উৎপাদন হচ্ছে 40 আর 50-এ 90। 3 নম্বর শ্রমিক যখন আমি নিয়োগ দিয়েছি সে উৎপাদন করেছে 30 একক, তাহলে আমার তৃতীয় উৎপাদনের ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন হচ্ছে 30, আর এই তিনটা যোগ করলে হবে 120। এই তিনটার যোগফল হচ্ছে আমার মোট উৎপাদন। 4 নম্বর ক্ষেত্রে দেখা গেছে 4 নম্বর যেই লোককে আমি নিয়োগ দিয়েছি, 4 নম্বর শ্রম 4 একক, 4 নম্বর শ্রমিক দেখা গেছে মাত্র উৎপাদন করতে পেরেছে 20 একক, এবং তখন আমার মোট উৎপাদন হয়েছে এই চারটার যোগফল 140। আশা করি বুঝতে পেরেছ কিভাবে মোট উৎপাদন 140 হলো এবং কিভাবে প্রান্তিক উৎপাদন 20 হলো। এই সূচিটাকে আমি যখন চিত্রের মাধ্যমে দেখিয়েছি খুবই সহজভাবে, ভূমি অক্ষে আমি নিয়েছি লেবার এবং ক্যাপিটাল, আর যখন লম্ব অক্ষ সেখানে নিয়েছি টোটাল প্রোডাকশন অর্থাৎ মোট উৎপাদন। ঠিক আছে, এখন মোট উৎপাদন প্রথম আমার ছিল 50, মোট উৎপাদন ছিল প্রথম এই 50, 40 এবং 60-এর মাঝামাঝি আমি নিয়ে নিলাম মোট উৎপাদন 50। যখন আমি একজন শ্রমিক নিয়োগ দিয়েছি, তাহলে নিচে দিয়ে আমি নিয়েছি লেবার এবং ক্যাপিটাল, শ্রমিক নিয়োগ দিয়েছি একজনে উৎপাদন করেছে 50 একক। তাহলে আমার এখানে এ বিন্দু কীভাবে পেলাম? একজন উৎপাদন করেছে 50 একক, এই একজনকে নিয়ে গেলাম এখানে আর 50কে নিয়ে আসলাম এখানে, দুইটার একটা সংমিশ্রণ হয়েছে, এই সংমিশ্রণটাকে বলা হয়েছে এ বিন্দু। তাহলে আমরা বি বিন্দু দিয়ে কী বুঝি? বি বিন্দু দিয়ে বুঝি আমরা যখন দুইজন নিয়োগ দিব, দুইজনে মিলে টোটাল 90 একক উৎপাদন করতে পারবে। 80 আর 100-র মাঝামাঝি, সেটা হচ্ছে 90 একক উৎপাদন করতে পারবে। তাহলে আমরা 3 জন নিয়োগ দিলে কী দেখি? সি বিন্দুতে উৎপাদিত হবে। সি বিন্দুতে কী উৎপাদন হলো? 120। এই যে আমাদের উপরে দেওয়া আছে যে 120 উৎপাদন করেছে ওরা। আচ্ছা, 4 জন নিয়োগ দিলে কি দেখা যাবে? 140, মানে অতিরিক্ত যে শ্রমিকটা আমরা নিয়েছি সর্বশেষ, সে 20 একক উৎপাদন করেছে। এইভাবে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাইলাম, যে একই জমিতে যখন লেবার বাড়াচ্ছি, লেবার বাড়ানোর ফলে জমির যেই উৎপাদনশীলতা সেটা আস্তে আস্তে ক্রমহ্রাসমান হচ্ছে, আস্তে আস্তে ক্রমহ্রাসমান হচ্ছে। তাহলে শ্রমের নিয়োগ আমি বাড়াচ্ছি, আস্তে আস্তে আমার উৎপাদনটা সমানভাবে না বেড়ে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, সেটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমরা জেনে নিলাম।